আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 3-এর 5 অংশের সমান হলো কত শতাংশ, মানে 3-এর 5 অংশকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 3-এর 5কে শতকরায় প্রকাশ করা মানে 3-এর 5কে 100 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 3-এর 5 অংশকে শতকরায় প্রকাশ করে পাই সমান 3 গুণ 100/5। তাহলে 100কে 5 দিয়ে কাটলে 20, আর 3 আর 20 গুণ করলে 3 গুণ 20 সমান হচ্ছে 60। তাহলে হবে 60%। দুইতে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্বাচন করো। তাহলে কি কি সংখ্যা আছে? একটা আছে √49, ক্ষুদ্রতম সংখ্যা √49 মানে হচ্ছে 7 × 7 = 49, 7 স্কোয়ার তাই বেরোবে 7। √36 মানে হচ্ছে 6 স্কোয়ার বেরোবে 6। √625, 25 25 625 তার মানে হচ্ছে 25-এর স্কোয়ার তার বেরোবে 25। আর একটা রয়েছে 8, তাহলে সব থেকে ছোটকে 7, তাহলে সব থেকে ছোট হচ্ছে 36। 3-তে দিয়েছে 0.04 পৌনপুণিকের তুল্য ভগ্নাংশ কোনটা হবে। তো 0.04 এটা একটা আবৃত্ত দশমিক, 0.04 পৌনপুণিক। তো এখানে আত্ম কোনো সংখ্যা নেই তাই 4টাকে লবে লিখবে, আর হরটা তৈরি করার জন্য 4-এর মাথায় পৌনপুণিক তাই একটা নয়, আর 4-এর বাঁদিকে একটা শূন্য তাই একটা শূন্য বসাবে। 4-এর 90। এবার 4-এর 90কে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 45 দুগুণে 90, তার মানে 2-এর 45। তাহলে উত্তরটা হবে 2-এর 45। 4-এ দিয়েছে নীরের চোঙ আকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা কত। চোঙ হচ্ছে জলের যে পাইপ হয় এগুলো, তো এটা হচ্ছে সমতল, এই দুটো হচ্ছে সমতল, এটা সমতল এটা সমতল, আর গাটা হচ্ছে বক্রতল, এটা হয় বক্রতল। তার মানে তল সংখ্যা 3টে। 5-এ দিয়েছে 3টে পি যোগ করলে হবে 3p, আর 3 বিয়োগ করলে হবে -3। 6-তে দিয়েছে 0.6 0.5 আর 1-এর মান কত। 5 6 30, তো এখানে লিখলাম আমি 30। এবার 1 2 3 0 তার মানে 0.03 এইটা। 2-এর আয়তে আছে একটা আলমারিতে গল্পের বই আর অন্যান্য বইয়ের সংখ্যার অনুপাত 2:3। এবার গ্রাহকদের পছন্দ অনুযায়ী 720টি গল্পের বই আলমারিতে রাখা থাকলে অন্যান্য বই কয়টি থাকবে। তার মানে গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 720। তাহলে এভাবেই লিখবে গল্পের বই অন্যান্য বই সমান 2:7। তাহলে লিখব গল্পের বই অন্যান্য বই। এবার এটাকে আমরা লব-হরের আকারে লিখব। (2/7). এবার গল্পের বইয়ের সংখ্যা বলছে 720, নিচে লিখবে অন্যান্য বই। এবার কোনাকুনি গুণ হবে তাই 2 গুণ অন্যান্য বই, আর 720 গুণ 7। তাহলে অন্যান্য বই সমান 720 গুণ 7/2। এবারে কাটাকুটি করব, 720 গুণ 7/2। এবার 2 আর 720 কাটলে 36 দুগুণে 72, তাহলে 360 গুণ 7, 6 7 42, 2 হাতে 4, 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25। তাহলে অন্যান্য বই আছে 2520টি। 2-তে দিয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিসম অক্ষের সংখ্যা কত চিত্রসহ লেখো।
তো এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকবে, এইভাবে প্রতিসম অক্ষগুলো ডট ডট দিয়ে দেখাবে, তাহলে প্রতিসম অক্ষ মানে ওই রেখা আর কি, 4টি। 3-তে দিয়েছে 3:2 সমানুপাত তারকা চিহ্ন 1:50 হলে তারকা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি বসাতে হবে। তাহলে অতএব সঠিক সংখ্যাটি হলো তারকা চিহ্নিত স্থান, ওটা হচ্ছে তৃতীয় সংখ্যা, সঠিক সংখ্যা সমান, তাহলে তৃতীয় পদ আর কি, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ ভাজিত দ্বিতীয় পদ, তাহলে 3 গুণ 50 ভাজিত 2, 2 আর 50 কাটলে 25, 3 25-এ 75, তাহলে সঠিক সংখ্যা হবে 75। 4-তে দিয়েছে 2.73 পৌনঃপুনিক আর 2.7 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এদের মধ্যে বড় সংখ্যা কোনটি এবং কেন? তো এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক। তো এখান থেকে আমাদের সামান্য ভগ্নাংশে আমরা নিয়ে যাব আবৃত্ত দশমিক সংখ্যা। তো সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে 200, আগে লবটা তৈরি করব আর 0। এটা যদি 2 দিয়ে কাটি, 2 1 2 2 3 45, 3 দিয়ে কাটলে 41, 3 15 45, তার মানে 41-এর 15। আর পরেরটা আছে 2.7 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। আচ্ছা, এখানে দেখো 3-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক, তাই লব তৈরির ক্ষেত্রে দশমিক আর আবৃত দশমিক সংখ্যার এই দশমিক আর এইটা বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবে, আর লিখে যেগুলোর মাথায় আবৃত দশমিক নেই সেটা বিয়োগ দিয়ে লবটা তৈরি হয়। আর হর তৈরির ক্ষেত্রে দশমিকের বাঁদিকের কিছু দেখার দরকার নেই, যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে, এখানে যেমন একটা, তাই একটা নয়, আর বাকি যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য 0 বসালে। আর এখানে দেখো পুরো সংখ্যাটা 273, যে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে সেটা বাদ দিলে পড়ে থাকে 2, তাই শুধু 2 বিয়োগ দিয়ে লব হচ্ছে 273 থেকে 2 বিয়োগ দিয়ে। আর হর তৈরির ক্ষেত্রে দুটোরই মাথায় যেহেতু পৌনঃপুনিক আছে তাই 2 9 লেখা হলো। তো এবারে বলেছে কোন বড় সংখ্যাটি কোনটি এবং কেন। তো এবারে এগুলোকে যদি একই হর বিশিষ্ট করে নিই, তো এবার এগুলোকে আমরা একই হর বিশিষ্ট করব। 15 আর 99 এর লসাগু, 3 5 15, 33 99 লসাগু 5 9 45, 7 4 495। তাহলে এখানে যদি 15 বাদ দিই, 15 গুণ 33, 41 গুণ 33, তাহলে 41 আর 33 যদি গুণ করি, তাহলে যেহেতু 55/495 গ্রেটার দেন 1353495 1353, অতএব 2.7 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক বড়। 5-এ দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যর কত গুণ হলে তাদের পরিসীমা সমান হবে। আচ্ছা, এবার যদি আমরা ধরি তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাকে বার করে নিতে হবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a একক, আবার
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান যদি a একক ধরি, আচ্ছা x একক ধরি, x একক, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 4x একক। এবার বলেছে দৈর্ঘ্যের কত গুণ হলে তাদের পরিসীমা সমান হবে, তাহলে অতএব শর্তানুসারে 3a সমান আমার 4x হতে হবে। অতএব a কত হতে হবে 4/3x, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 4/3 গুণ হতে হবে। ছয়তে দিয়েছে, বলেছে একটি রম্বস আর বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যে একটি মিল আর একটি অমিল উল্লেখ করো। আচ্ছা, সাদৃশ্য মানে হচ্ছে মিল। তো এখানে আমি দুটো সাদৃশ্য দিয়েছি, আমাদের একটা চেয়েছে যে প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান হয়, রম্বস আর বর্গক্ষেত্রে উভয়েরই বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর হচ্ছে রম্বস আর বর্গক্ষেত্রে উভয়েরই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা হচ্ছে মিল, এটা যে কোনো একটা লিখে দেবে। আর পার্থক্য হচ্ছে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, বর্গক্ষেত্রে 4টে কোণের প্রত্যেকটি সমকোণ, আর রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর অসমান, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। সাথে দিয়েছে 105 আর 315 গসাগু বের করতে বলেছে। তো গসাগুর ক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু। তো যে বড় সংখ্যা হলে আমি সবসময় ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বলি, কারণ এখানে তো আমাকে কোনো নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে দেয়নি, গসাগু করতে বলেছে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করলে ভাগে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো সেই জন্য যেমন 105কে 3 দিয়ে গুণ করে দিলেই 315, তাহলে অতএব গসাগু 105। ছোট্ট করে এটা হয়ে গেল। আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু একদম ছোটোর ওপরে হয়ে গেল। আর যদি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি হচ্ছে এইভাবে সিঁড়ির মতো ধাপ তৈরি করে এখানে লিখতে হয়। এবার ধরো 5 দিয়ে গেলে 5 একুশে 205, আর 5 6 30 63, আবার 3 দিয়ে দেবে 3 7 21, 3 একুশে 63, 7 দিয়ে দেবে 7 1 3, তাহলে সবের মধ্যে গেছে 5 3 7। অতএব গসাগু, তো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। তো যেহেতু কোনো নিয়ম উল্লেখ করে দেয়নি, তো আমি বলবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করলে তাড়াতাড়ি হবে, ভুল কম হবে, ভুল হওয়ার সম্ভাবনাই নেই। আচ্ছা, 3-এর আয়তে দিয়েছে 2,34,567 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটাকে 835 দিয়ে ভাগ করবে। তো এইভাবে ভাগ করবে। প্রথমে 2345 নেবে, দুবার যাবে 1670, তো বিয়োগ করে হবে 675, 6 নামলো। তারপরে 8 বার যাবে, 7 নেমে যায়নি, তাই শূন্য বসিয়ে দিলে। এবার 835 থেকে 767 মাইনাস করে দেবে। 8 দিলে 15, 6 × 7, 8 9 10 11 12 13 68 মিলে গেল। অতএব নির্ণয় সংখ্যা আচ্ছা, যেহেতু বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অতএব নির্ণয়,
তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখবে 68। দুইতে বলেছে একটি শহরের জনসংখ্যা 26,250 জন। 4% হারে জনসংখ্যা বাড়লে বছরের শেষে জনসংখ্যা কত হবে, আর 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে। তো বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ছে। তাহলে 26,250 জনের 4% মানে হচ্ছে 1050 জন বেড়েছে। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 26,250-এর সাথে 1050 যোগ করলে 27,300 জন। আবার 27,300 জনের 4% মানে হচ্ছে 1092 জন বেড়েছে। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে 27,300-র সাথে 1092 যোগ করলে 28,392 জন। তিনেতে দিয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 আর 145। একটি সংখ্যা 725 হলে অপরটি কত। তো এখানে একটা সূত্র আছে, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এই সূত্রটা থেকে এটা বার করবে। তো এখানে লসাগু বলেছে 2175, গসাগু 145, একটি সংখ্যা 725, অতএব অপর সংখ্যা। আমরা সূত্র একটা তৈরি করে নিতে পারি, লসাগু গুণ গসাগু একটি সংখ্যা। তাহলে লসাগু 2175, গসাগু 145 আর একটি সংখ্যা 725। 5 দিয়ে একেবারে কেটে দিচ্ছি, এটা 5 হবে। 5 5 25, 7 2, 4 5 20, 21 22, 7 2 6 7। আর 2175-কে 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 5 5 25, 435। তাহলে অপর সংখ্যা হচ্ছে 435। 4তে দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 আর 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকে। তো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে আমরা গসাগু করব। এবারে 2300 থেকে 32 বিয়োগ দেবে, আর 3500 থেকে 56 বিয়োগ দেবে। 8 দিলে 10, 7 1, 3 1 4। এবার এটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করে নেব। যেহেতু সংখ্যাগুলো বড় বড়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করবে। একবার যাবে, 6 দিলে 14, 6 1 7। 2 6 2 12, 2 হাতে 1, একবার যাবে এটাও। 7 6। চার 84 1092। এবার 3 বার যাবে, 3 4 12, 2 হাতে 1, 25। অতএব গসাগু হবে 84। তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা লিখবে 84। তাহলে নিম্ন গসাগু, তাহলে উত্তর নিম্ন বৃহত্তম সংখ্যা 84।
5-এ দিয়েছে 1 জানুয়ারি 2023 তারিখে তোমার দাদার বয়স 20 বছর পূর্ণ হয়। যদি তোমার বয়স দাদার বয়সে 4-এর 5 অংশ হয় তবে তোমার জন্ম তারিখ কি হবে? বলেছে তোমার বয়স তোমার দাদার বয়সে 4-এর 5 অংশ হয়, তাহলে দাদার বয়স হচ্ছে 20 বছর। দাদার বয়স 20 বছর 1 জানুয়ারি 2023। অতএব 20 বছরে 4-এর 5 অংশ সমান 20 গুণ 4-এর 5, তার মানে 16 বছর। অতএব আমার বয়স 16 বছর, অর্থাৎ আমি দাদার থেকে 20 বিয়োগ 16 সমান 4 বছরের ছোট। তাহলে দাদার 20 বছর পূর্ণ হয়েছে 1 জানুয়ারি 2023-এ। আচ্ছা, যেহেতু মানে দাদার বয়স 20 বছর বলেছে, 20 বছরে 4-এর 5 অংশ তোমার বয়স, মানে তোমার বয়স 16 বছর, মানে তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে দাদার এবার জন্ম তারিখ 2023-এ যেহেতু 20 পূর্ণ হয়েছে, তাহলে দাদা জন্মেছিল 2003-এর 1 জানুয়ারি, মানে 1/1/2003 হচ্ছে দাদার জন্ম তারিখ। আর তার 4 বছর পরে তোমার জন্ম হয়েছে, তো 2003-এর সাথে 4টা যোগ করে দেবে, 2007, ওই 1-এর মাস 1-এর দিন, মানে 1/1/2007-এ হচ্ছে তোমার জন্ম তারিখ হবে, মানে 2007-এর 1 জানুয়ারি। 6-তে দিয়েছে রাম আর রহিমের বয়সের অনুপাত 2:5। রাম বলছে রহিমের থেকে 18 বছরের ছোট হয়, তাহলে কার বয়স কত? তো এটা বলেছে রাম রহিমের থেকে 18 বছরের ছোট, তাহলে ধরি রহিমের বয়স x বছর, অতএব রামের বয়স x - 18 বছর। রামের বয়স ইজটু রহিমের বয়স 2:5। তাহলে রামের বয়স হচ্ছে x - 18, রহিমের x, তাহলে অতএব রহিমের বয়স হচ্ছে 30 বছর, আর রামের বয়স 30 - 18, 12 বছর। সাথে বলেছে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য হলো 35 মিটার, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার বাগানের দৈর্ঘ্য 49 মিটার হলে প্রস্থ কত? আর বাগানটাকে বেড়া দিতে গেলে মানে বাগানের পরিসীমা বার করতে হবে। তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য থেকে বাগানের আগে ক্ষেত্রফল বার করে নাও।
তাহলে বাগানে বর্গাকার বাগানে দৈর্ঘ্য 35 মিটার। অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল 35 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 35 গুণ 35 সমান 1225 বর্গ মিটার। এবার বলেছে যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তকার বাগানের ক্ষেত্রফল। অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল এক 1225 বর্গ মিটার ও দৈর্ঘ্য 49 মিটার। অতএব প্রস্থ ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। এক 1225 ভাজিতক 49। তো 1225কে যদি 49 দিয়ে ভাগ করি 2, 49 দুগুণে 98, 5। এবার 5 দিয়ে যাবে, তাহলে প্রস্থ হচ্ছে 25 মিটার। অতএব আয়তাকার বাগানের প্রস্থ 25 মিটার। অতএব আয়তাকার বাগানের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 25 যোগ 49 মিটার। 2 গুণ 9 আর 5 14, 4 হাতে 1, 774 মিটার। 148 মিটার হচ্ছে পরিসীমা। অতএব বাগানটিকে বেড়া দিতে বেড়া দিয়ে ঘিরতে 148 মিটার বেড়া লাগবে। এতে বলেছে 4a থেকে কত বিয়োগ করলে -7a হবে। তাহলে এখানে 4a হচ্ছে বড় সংখ্যা আর -7 এটা হচ্ছে বিয়োগফল, তার মানে আমাকে ছোট সংখ্যাটা বার করতে হবে। তাহলে এখানে একটু লিখে নেবে যে বড় সংখ্যা সমান হচ্ছে 4a বিয়োগফল -7a। মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে আমরা বিয়োগফলটা পাই। তাহলে আমাকে বার করতে হবে ছোট সংখ্যা। অতএব ছোট সংখ্যা সমান, তাহলে বিয়োগফল থেকে এই বড় সংখ্যা থেকে আমরা বিয়োগফলটা বাদ দেব। তাহলে +4a -7a, তাহলে +4a আর এটা মাইনাসে মাইনাসে +7a হয়ে গেল। তাহলে 4 আর 7 হচ্ছে +11a। তাহলে ছোট সংখ্যাটা হলো +11a। +11a লিখতে পারো বা শুধু 11 এর মানেও ওই প্লাস ধরে নেবে। আচ্ছা, 2তে দিয়েছে 10a + 1 এর সঙ্গে কত যোগ করলে 12a - 8 হবে। তাহলে 10a + 1 হচ্ছে একটা সংখ্যা আর 12a - 8 হচ্ছে যোগফল। তাহলে দুটো সংখ্যার যোগফল বলে আর একটা সংখ্যা বলে দিলে অপর সংখ্যাটা বিয়োগ করে বার করতে হয়। তাহলে এটাও আমরা লিখে নেব যে একটি সংখ্যা
10a প্লাস 1 যোগফল 12a মাইনাস 8। অতএব অপর সংখ্যা সমান 12a মাইনাস 8 মাইনাস 10a প্লাস 1। এবারে বার করব বন্ধনীর ভেতরে প্রথম সংখ্যামালাটার কোনো চিহ্ন পাল্টাবে না, আর 10a প্লাস 1-এর বাইরে যেহেতু মাইনাস আছে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরবে, প্লাস মাইনাসে মাইনাস 10a, আর 1-এর আগেও প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 1। তাহলে এবার 12 থেকে 10 বিয়োগ দিলে হবে 2a, আর মাইনাস 8 আর মাইনাস 1 দুটোই যেহেতু ঋণাত্মক তাই যোগ হবে, আর 8 যেহেতু বড় তার আগে মাইনাস আছে, তো সেই জন্য দুটো মাইনাস হলে মানে মাইনাসই হয়, ফলের আগে মাইনাস চিহ্নই বসে আর সংখ্যা দুটো যোগ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9। তাহলে অপর সংখ্যা হচ্ছে 2a মাইনাস 9। এই হলো অ্যান্সার। 3-তে দিয়েছে +2 -6 +12 সংখ্যাগুলি নিয়ে যোগ প্রক্রিয়া সংযোগ নিয়মের সত্য মিথ্যা যাচাই করো। মানে নিয়ন্ত্রিত সংখ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমি লিখছি +2 আর -6কে প্রথমে একসাথে যোগ করছি আর বাইরে +12টাকে রাখছি। তাহলে এখান থেকে পাচ্ছি +2 -6 +12 সমান হচ্ছে -4 +12। তাহলে -4 +12 হচ্ছে +8। মাঝখানে এরকম দাগ টানবে, আবার বলে লিখবে আবার। এবারে +2টাকে বাইরে আলাদা রাখছি, আর -6 আর +12কে এক জায়গায় রাখছি। -6 +12 +6 +8। তাহলে আমরা কি পেলাম? অতএব +2 সমান সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। এইভাবে দেখাবে। আচ্ছা, 4-এ বলেছে তোমাদের শ্রেণীর 56 জন ছাত্রের মধ্যে 25% হচ্ছে নিম্ন মেধার। তাহলে মোট ছাত্র হচ্ছে 56 জন, নিম্ন মেধার ছাত্র সমান 25%। এবার বলেছে x জন ছাত্র মধ্য আর উচ্চ মেধার হলে x এর মান কত হবে? অতএব 56 জনের 25% মানে 25-এর 100, 25 আর 100 কাটলে 4, 4 14 56, তাহলে 14 জন। অতএব নিম্ন মেধার 14 জন। অতএব বাকি হচ্ছে তাহলে আমার মধ্য আর উচ্চ মেধার, অতএব x সমান 56 - 14 42 জন। পাঁচেতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে +12 আর -7-এর সমষ্টি মানে যোগ নির্দেশক চিত্রটি অঙ্কন করো। তো প্রথমে একটা ছোট হিসাব করে নেবে। +12
প্লাস -7, তার মানে +12 -7 +5। তাহলে আমার প্লাসের দিকটা বেশি করে দেখাতে হবে। তো এইভাবে এইদিকে দেখালে -1, তো এটা ধরো 0, 1 + 1 +13 অবধি আমি রাখলাম। তো এবার এটা এইখান থেকে দাগ টানবে, এইখান থেকে অ্যারোর মুখটা ডান দিকে, এই দিকে মানে এটা হচ্ছে +12, আর 7-এর মুখটা এই পর্যন্ত, এখান থেকে বাঁ দিকে মানে ওটা হচ্ছে -7। তাহলে এই হলো 0 থেকে এই হচ্ছে +5, এইভাবে দেখিয়ে দেবে। 5-এর আয়তে বলেছে চিত্র সহ বর্গক্ষেত্রের সংজ্ঞা লেখো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর প্রতিটি বাহুর দৈর্ঘ্যের মানের সম্পর্কটি লেখো। তাহলে বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এটা একটা লিখতে পারো, অথবা যে সামান্তরিকের 4টি বাহুই পরস্পর সমান আর প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। আর এখানে যেটা দিয়েছে ক্ষেত্রফল আর প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মানের সম্পর্ক হচ্ছে এইটা, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বর্গ একক। এই VI এই 6-এর দাগের এইটা লিখে দেবে, এটা হচ্ছে সম্পর্ক। এরপরে আছে চিত্র সহযোগে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লেখো আর ত্রিভুজের পরিসীমা আর বাহুর দৈর্ঘ্যের সম্পর্কটি লেখো। তো সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে, এটা হলো 5-2। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার বাহুর সম্পর্ক হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। 3-তে দিয়েছে আয়তক্ষেত্রে পরিষ্কার চিত্র অঙ্কন করো, সংজ্ঞা লেখো আর আয়তক্ষেত্রে পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য প্রস্থের সম্পর্কটি লেখো। লিখবে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আর পরিসীমার এই 4-এর দাগের এইটা লিখে দেবে, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এই হচ্ছে সম্পর্ক। 6-এর আয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণের চিহ্নিত চিত্রটি অঙ্কন করে একে সমদ্বিখণ্ডিত করো। তো এই হচ্ছে একটা 120 ডিগ্রি কোণ। তো নাম দিয়ে দিলাম ধরো ABC। এবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে যেন AB আর BC বাহুকে সেটা ছেদ করে এইভাবে। এবার ধরো ছেদ বিন্দু দুটোর নাম দিয়ে দিলাম D আর E। এবার D বিন্দুতে কাঁটা বসিয়ে এই বিন্দুতে পেন্সিলের মাথাটা বসাবে, আর পেন্সিল তো অবশ্যই ব্যবহার করবে, পেন ব্যবহার করবে না। এবার বি বিন্দুর বিপরীত দিকে এরকম বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দু আর বি বিন্দু জুড়ে দিলে, ধরো এটা F, তাহলে B আর F জুড়ে দিলে কোণটা সম দ্বিখণ্ডিত হয়ে যাবে। হয়ে গেল। 2-তে বলেছে 3.2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র ব্যাসার্ধ জ্যা বৃত্তচাপ চিহ্নিত করতে বলেছে। তাহলে 3.2 সেন্টিমিটার আগে একটা সরলরেখাংশ টেনে নেবে। 3.2
তো ধরো এখানটার নাম দিলাম ও বি। এবারে ও বিন্দুতে কাঁটা বসিয়ে আর বি বিন্দুতে ধরো পেন্সিলের মাথাটাকে বসাবে, এইভাবে বসিয়ে বৃত্তটা এঁকে নেবে। সরি, একটু নড়ে গেল, এটা বাদ দিচ্ছি। এবারে ওবিটাকে বাড়িয়ে বিপরীত দিকের পরিধি পর্যন্ত জুড়ে দেবে, দিলে এটা ব্যাস হয়ে যাবে, তার নাম দিয়ে দেবে এবি। এটা হলো এবি। তাহলে আমাকে দেখাতে বলেছে কেন্দ্র ব্যাসার্ধ জ্যা মানে হচ্ছে দুটো পরিধির দুটো বিন্দু সংযোজক রেখা যা কেন্দ্র বিন্দুগামী নয়। তো এখানে এভাবে এঁকে নিলে, এখানে নাম দিয়ে দিলে সিডি, নিচে লিখে দিলে বৃত্ত। তাহলে আমার সব হয়ে গেল। এবারে লিখে দেবো কেন্দ্র সমান হচ্ছে ও, ব্যাসার্ধ বলেছে, ব্যাস চাইনি, ব্যাসার্ধ ও এ, ও বি, জ্যা সিডি। আর বৃত্তচাপ মানে হচ্ছে এই যে বৃত্তের পরিধির একটা অংশ। তো এখানে আমি বিডিসি বলছি, বিডিসি বলে মাথায় এরকম একটা দিয়ে দেবে বৃত্তচাপের, এটা সাংকেতিক চিহ্ন। তো এই হয়ে গেল। 3 বলেছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ এবি অঙ্কন করে এ প্রান্ত বিন্দু থেকে 2 সেমি দূরে বি বিন্দু নিয়ে এবির ওপরে লম্ব অঙ্কন করতে বলেছে। তো 6 সেমির মাপের একটা সরল রেখাংশ টানলে, আর এ বিন্দু, এই বাঁ দিকের বিন্দুটাকে আমরা এ করব। তো সেখান থেকে 2 সেমি মানে এইখানে একটা বিন্দু নিতে হবে। তো এবার এটা আমরা জুড়ে দিচ্ছি। তাহলে এইটা হলো এ, এটা বি, আর এটা হচ্ছে পি। এবার এই পি বিন্দুতে এবির ওপরে লম্ব অঙ্কন করতে হবে। তো পি বিন্দুতে কাঁটা বসিয়ে এমন একটা ব্যাসার্ধ আঁকবে, মানে এমন একটা মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা আঁকবে যেটা এবিকে দুটো বিন্দুতে ছেদ করে। তো সেই বিন্দু দুটোর নাম দিয়ে দিলে, ধরো সি আর ডি। এবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে ডি বিন্দুতে পেন্সিলের মাথাটা বসিয়ে মাপটাকে নেবে, নিয়ে পি বিন্দুর ওপরের দিকে দুটো বৃত্তচাপ আঁকবে, একবার সি বিন্দুতে বসিয়ে আর একবার ডি বিন্দুতে, যেন পরস্পরকে সেটা ছেদ করে। আর এই ছেদ বিন্দুর সাথে পি বিন্দুটা জুড়ে দেবে, দিলেই লম্বটা তৈরি হয়ে যাবে। তো লম্বর নাম দিলাম ধরো এল। তাহলে এলপি লম্ব এবি হয়ে গেল, আর কিছু করার নেই। এবারে 7 দাগে বলেছে যে তোমাদের শ্রেণীর গণিতের পরীক্ষায় 30 জনের প্রাপ্ত নম্বর ট্যালি মার্কের সাহায্যে বিভাজন দেখানো হয়েছে। একটা পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে বলেছে। আচ্ছা, প্রথমে প্রাপ্ত নম্বর ট্যালি মার্ক ছাত্র সংখ্যা করবে। তো 22 জন যেমন আছে, 4 জন, 24 জন, এইভাবে 5 হলে এইভাবে দেখাবে, 4টে দাগ কেটে বাঁকা করে একটা দাগ কেটে দেবে। তো এইভাবে ট্যালি মার্কটা তৈরি করে নেবে। আর ছাত্র সংখ্যা গুনে দেখবে যেন 30 জন হয়, তাহলে জানবে যে অঙ্ক ঠিক হয়েছে। আচ্ছা, 8 দিয়েছে একটি মোটর বাইকের দোকানে এবছর প্রথম 5 মাসে বিক্রিত সংখ্যার তথ্য নিম্নরূপ, স্তম্ভচিত্র অঙ্কন করো। তো এইভাবে নিচে অনুভূমিক রেখা বরাবর মাসগুলোর নাম রাখবে এবং বিক্রিত বাইকের সংখ্যা হচ্ছে উলম্ব রেখা বরাবর রাখবে, আর 1 একক সমান 5টা বাইক ধরবে, ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।